হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস এগেন। আজকে নতুন ভিডিও নিয়ে আবার এলাম। আগের দিন তোমরা দেখেছো যে আমাদের কোর্সে দেখি 6 অঙ্কগুলো হচ্ছিল চক্রবৃদ্ধি সুদের। তো চক্রবৃদ্ধি সুদের যেখান থেকে আমরা শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই আজকে শুরু করবো। তো 7 দাগের অঙ্ক বন্ধু আমি লাস্ট করেছিলাম, তো 8 দাগ থেকে আজকে শুরু করছি। 8 দাগের যে অঙ্কটা বলেছে যে রহমত চাচার 9% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ধার করেছিলেন। বলেছে যে কিছু টাকা ব্যাংকে তিনি জমা রেখেছিলেন। তাহলে কিছু টাকা জমা রেখেছিলেন, কত টাকা জমা রেখেছিলেন আমাদের কিন্তু বলে দেয়নি, আর আমাদের কিন্তু প্রথমে ধরতেই হবে। 8 দাগের অঙ্ক। তাহলে আমরা কি লিখবো, যে ধরি তিনি এক্স টাকা জমা রাখেন। তাহলে যেটা জমা রাখছে সেটাই কি হয়ে যাবে, সেটাই তার প্রিন্সিপাল হয়ে যাবে, মানে আসল হয়ে যাচ্ছে। তাহলে আসলটাই হয়ে যাবে কত, এক্স। আর কি বলেছে, সুদে আসলে একটা টাকা পেয়েছিল, সেটা ঠিক আছে, সেটা আর 2 বছর সময় রেখেছে, আর 9% সুদের হার। তাহলে 2 বছর রেখেছে, আর আর হচ্ছে 9%। তাহলে এখন আমাদের সমূল চক্রবৃদ্ধি সুদের কি কত হবে, সমূল চক্রবৃদ্ধি সুদ হবে P1 + R/100 হোল টু দি পাওয়ার n। পি এর ভ্যালু কত, এক্স। আর 1 + আর এর ভ্যালু কত আছে, 2 আছে, সরি আর এর ভ্যালু 9 আছে, 9/100 হোল টু দি পাওয়ার n হচ্ছে কত, 2। এইটা দেওয়া রয়েছে। এবার দেখো কি বলেছে, যে সুদে আসলে উনি কত টাকা পেয়েছেন, 29,702 টাকা 50 পয়সা। তাহলে সুদে আসলে মানে কি, সমূল চক্রবৃদ্ধি সুদ মানেই হচ্ছে সুদে আসলে। আমাদের সরল সুদের বেলায় কি হয়, সরল সুদে কিন্তু সুদে আসলে বলে কথাটা, কিন্তু চক্রবৃদ্ধি সুদের সুদে আসলে একসঙ্গে না বলে এটাকে সমূল বলে। এই সমূল কথাটার মানেই কিন্তু সুদ আসলে একসঙ্গে। তাহলে এই সমূল কথাটা আছে মানে কি, এখানে সুদে আসলে কিন্তু একসঙ্গে আছে। তাহলে এইটা যা বেরোবে, বা এইটার সঙ্গে কোনটা ইকুয়াল হবে, এটার সঙ্গে যেটা বলে দিয়েছে ওইটা, সেটা কিন্তু ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি এরকম করে ডাইরেক্ট, যে শর্তানুযায়ী এই জিনিসটা ইকুয়ালস টু যেটা বলেছে 29,702 টাকা 150 টাকা। এটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু যা বেরোবে সেটাই তিনি জমা রেখেছিলেন। আমাদের জাস্ট বলেছে যে কি, যে তিনি কত টাকা জমা রাখেন, মানে প্রিন্সিপালটা মানে আসলটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা 100 আর 1 হয়ে যাবে, তাহলে এটা কত, 100 তার সঙ্গে 9 প্লাস করতে হবে, মানে 109 হয়ে যাবে। 109/100 হোল স্কোয়ার, এটা তো যেরকম আছে সেরকম পড়ে থাকবে। তো এইটা তোমার ক্যালকুলেশনটা করে নেবে, জাস্ট এখানে ক্যালকুলেশন করে একটা অ্যান্সার বেরোবে, সেটাই কিন্তু আমাদের এক্স ভ্যালু হয়ে যাবে। আমি আর ক্যালকুলেশনটা এগোচ্ছি না, ক্যালকুলেশনটা সিম্পল জিনিস। এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ারটাকে না লিখে তোমরা কি করতে পারো, দুবার লিখতে পারো, 109 একবার, আবার ইন্টু 109, নিচেও একবার 100 দেওয়া রয়েছে, আবার একটা ইন্টু 100। আর এই জিনিসটি যদি ওপাশে যায় তখন কি হয়ে যাবে, 100 গুলো উপরে চলে যাবে, 109 গুলো ডিভাইড এসে যাবে, দিলে ক্যালকুলেশন করে একটা অ্যান্সার বেরোবে। আমি ডাইরেক্ট 10-এরটা যাচ্ছি, 9-এরটা যাচ্ছি। বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে। দেখো কি বলেছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 31,492 টাকা। তো দেখো এটাও কিন্তু আগেরটার মতনই অঙ্ক, এটা কিন্তু সেম একদম আগেরটার মতন, শুধু ভ্যালুগুলো আলাদা আছে, শুধু ভ্যালুটা আলাদা আছে। আর কি আলাদা আছে, আগেরটা বলেছিল সুদাসন কত, সুদাসন বলে দিয়েছিল যে 29,700 কতটা বলেছিল। এখানে কিন্তু সুদাসন বলে নেই, এখানে সমূল চক্রবৃদ্ধি সুদ বলেছে। তার সমূল চক্রবৃদ্ধি সুদ আর সুদাসন কিন্তু একই জিনিস। আমি আগের অঙ্কটাই বলেছি যে সমূল চক্রবৃদ্ধি সুদ যা আর সুদাসন কিন্তু একই জিনিস। তাহলে পরেরটাও কিন্তু একরকম ভাবে করবো আমরা। তাহলে এখানেও কি লিখবো, এখানেও যেগুলো যেগুলো বলেছে সেগুলো লিখে নেবো আগে। বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা, কত টাকা তো আমাদের বলে দেয়নি। তাহলে আমাদের ধরে নিতে হবে প্রথমে সেই, যে পি সমান সমান এক্স, বা ধরি আসল হচ্ছে এক্স, পিটা এক্স বলে দিয়েছে, আর এন বলেছে কত, 3 বছর, আর বলেছে কত, 8%,
তাহলে হয়ে গেল এগুলো। তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি সূত্র যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কত, এক্স, আমি আর ফর্মুলা লিখছি না, ডাইরেক্ট করছি। পি এর জায়গায় কত লিখবো, এক্স লিখবো, 1 + আর হচ্ছে কত 8, তাহলে 8/100 হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি সূত্র হয়ে গেল। এবার জাস্ট এটার সঙ্গে ইকুয়াল করতে হবে কোনটা, আমরা শর্ত অনুযায়ী লিখবো, শর্ত অনুযায়ী লিখে এইটার সঙ্গে ইকুয়াল করে দেবো কোনটা, ওইটা যেটা বলা আছে 31,492.80। এটা ক্যালকুলেশন করে যা বেরোবে এক্স এর ভ্যালু আমাদের কিন্তু বেরিয়ে যাবে। আমি ক্যালকুলেশনটা একবার দেখিয়ে দিই, আগেটা দেখাইনি ক্যালকুলেশনটা। এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 108 × 108/100 × 100। এখানে এটা যেরকম আছে, এখানে যদি পয়েন্টটা তুলে দিই তাহলে নিচে একটা 100 এসে যাচ্ছে, এখানে 100 আর 100 একটা কেটে যাবে। জাস্ট পয়েন্ট লাইনটা কিছুই করবো না, আমরা এই 100টা ভাগে আছে, 100টাকে আমরা গুণে নিয়ে চলে যাবো। তাহলে এইখানে শুধু এক্স পড়ে থাকবে, এখানে নিচে শুধু এক্স থাকবে, আর এখানে এইটার সঙ্গে 100 ইন্টু হবে, আর 108 যেগুলো আছে সেগুলো গুণে ছিল সেগুলো হচ্ছে ভাগে চলে আসবে। দিলে কাটাকুটি করে যে অ্যান্সার হবে সেটা আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে সেম অঙ্ক এখানে দেখবে একটা জিনিস, চক্রবৃদ্ধি সূত্রে একটা পরপর দুটো অঙ্ক আছে, সেই পরপর যে দুটো অঙ্ক সেটা হচ্ছে একই টাইপের অঙ্ক, প্রতিটা অঙ্ক তুমি দেখছি পরপর দুটো অঙ্ক যেটা আছে সেটা কিন্তু একই টাইপের, আবার পরের যেটা অঙ্কটা আছে সেটা কিন্তু আলাদা টাইপের। তাহলে একটা করলে কিন্তু তোমরা নিজেরাই আর একটা করতে পারবে। তো দেখো এবার 10এরটা আসছি। 10এরটা যেটা বলেছে, কি বলেছে, বার্ষিক 7.5% চক্রবৃদ্ধি হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। দেখো আবার 10এরটা কিন্তু আলাদা টাইপের অঙ্ক, তাই 10এরটা আমাদের করতে হবে। 10এরটা আমরা কিভাবে করবো, দশটা কি বলেছে দেখো, বার্ষিক 7.5% চক্রবৃদ্ধি হারে 12,000 টাকা। তাহলে আমাদের আসল বলে দিচ্ছে, আমাদের প্রিন্সিপাল যেটা বলে দিচ্ছে কত, 12,000 টাকা। আর কি বলে দিচ্ছে, সময় বলে দিচ্ছে 2 বছর। তাহলে আর হচ্ছে, আর এন হচ্ছে কত, 2 বছর, এটা হচ্ছে 7.5%, এটা বলছে 7.5%। বলেছে কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে আগে ভালো করে জিনিসটা বুঝবে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে আমাদের আগে কি করতে হবে, আমাদের কিন্তু আগে সমূল চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। সেখান থেকে যেটা বেরোবে সেখান থেকে আমাদের কিন্তু ওই 12,000 টাকা মাইনাস করতে হবে, দিলে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে প্রথমে আমরা যদি সমূল চক্রবৃদ্ধি সুদ করি, আমি আর ডাইরেক্ট করছি, যে সমূল করে লিখলাম, সমূল চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, 12,000 হচ্ছে 1 + আর কত 7.5%, 7.5/100, পাওয়ারটা হয়ে যাবে কত 2। এখানে এটা তুললে এটা আরেকটা জিরো বেড়ে যাবে, তাহলে আসছে কত 12,000 আসবে, এটা হয়ে যাবে কত 1075। হাজারের সঙ্গে 1 গুণ হবে 1000, হাজার সঙ্গে গুণ হয়ে তার সঙ্গে 75 যোগ হবে, তাহলে এটা কত আসবে 1075, নিচে আসবে 1000, তার সঙ্গে পাওয়ার হচ্ছে 2। তাহলে এটা ক্যালকুলেশন আমি ডাইরেক্ট করে দিচ্ছি ক্যালকুলেটারে, তোমাদের কিন্তু ক্যালকুলেশনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসছে সেটা হচ্ছে 13,000, 12,000 আছে, 12,000, তো এইটা আসছে এরকম, এত টাকা। তাহলে আমরা এটা কি পেলাম, সমূল চক্রবৃদ্ধি সুদ পেলাম কত, 13,867.5 টাকা, 13,867.5 টাকা এটা পেলাম। আমাদের কিন্তু এটা কিন্তু বেরিয়েছে কি, সুদাসন বা সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছে, আমাদের কিন্তু বার করতে হবে কি, শুধু চক্রবৃদ্ধি সুদ। তাহলে আবার শুধু চক্রবৃদ্ধি সুদের জন্য কি করব, শুধু চক্রবৃদ্ধি সুদের জন্য কি করতে হবে, এই যে যেটা বেরিয়েছে সেখান থেকে কোনো মাইনাস করবো, সেখান থেকে মাইনাস করবো কিন্তু 12,000কে, সেখান থেকে আমরা 12,000 টাকা মাইনাস করে দেবো। তাহলে আমাদের এটা 12,000 মাইনাস করলে কত হবে, 1867 পয়েন্ট এত টাকা। এইটা পেয়ে গেলাম, আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি, আবার একটা করতে হবে কি, আমাদের আরেকটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে সরল সুদ। কারণ দেখো বইতে বলেছে যে সরল সুদও বার করতে বলেছে। এই যে চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে, আরেকটা যে সরল সুদ বেরোবে, সেই দুটো ডিফারেন্স মানে অন্তর বলেছে। অন্তর মানে তোমরা জানো যে অন্তর মানে বিয়োগ করতে হবে। তাহলে এখানে যেটা বেরিয়েছে সেখানের সঙ্গে আরেকটা যেটা আছে তার বিয়োগফল আমাদের কিন্তু বার করতে হবে। তো আমরা এবারে সরল সুদ বার করবো।
তাহলে সরল সুদের কি ফর্মুলা তোমরা জানো? দেখো কি বলেছে, আই সমান PRT বাই 100। তাহলে পি কত? 12,000, আর হচ্ছে 7.5, T2, এটা আবার পয়েন্ট উঠে গেলে নিচে একটা 100 আসবে, 3টে 0 কেটে যাচ্ছে, তাহলে এটা গুণ করতে হবে 75। এটা আসছে 1800 টাকা, এটা আসছে 1800 টাকা। তাহলে এটা আমাদের গেল কি, এটা গেল সরল সুদ। এটা সরল সুদের ফর্মুলা আই সমান PRT 100। তাহলে সরল সুদ আমরা বার করে নিচ্ছি। এবার জাস্ট অন্তর্মানে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা মাইনাস করে দিই, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ মাইনাস করলে দেখো 1867 টাকা, এটা 1800 টাকা। তাহলে দেখেই বোঝা যাচ্ছে, এটা থেকে এটা মাইনাস করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে কত? শুধু 67, মানে 18 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 67.5, মানে 67 টাকা 50 পয়সা। একদম একইভাবে কিন্তু পরেরটাও মনে হচ্ছে আছে, 11টা যেটা বলেছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সহজ সুদের অন্তর। দেখো একদম একই অঙ্ক, শুধু পি এর জায়গায় কত বলেছে? 11 অঙ্কটা, 11 অঙ্কটা যেটা বলেছে পি এর জায়গায় শুধু বলেছে কত? 10,000 বলেছে, আর কত বলেছে? 5 আর 3, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 5। তাহলে একদম একই রকম ভাবে অঙ্ক করবো, এটা 10,000 লিখবো, এটা হয়ে যাবে 5, নিচে 100 থাকবে, দিলে ক্যালকুলেশন করে অ্যান্সার বেরোবে। তার থেকে আমরা মাইনাস করবো কোনটাকে? তার থেকে মাইনাস করবো 10,000, দিলে পাবো যেটা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আরেকবার বার করতে হবে সরল সুদ, সেটা বেরোবে যেটা, সেখান থেকে দুটো মাইনাস করে দেবো, আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমি এটা করছি না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এটা কিন্তু পেরে যাবে। আমি এর পরের যে টাইপ আছে, দেখো টাইপগুলো কিন্তু একই রকমের, একটা করে নিলে কিন্তু পরেরটা কিন্তু তোমরা ইজিলি নিজেরাই করতে পারবে। তাহলে এরপর যেটা বলেছে 11 নম্বর তো হয়ে গেল, 12 নম্বরটা দেখো কি বলেছে, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? এটা আবার একটু আলাদা টাইপের, একটু টাচে আছে আগের মতন, কিন্তু একটু আলাদা আছে। আলাদাটা কি আছে, এখানে কিন্তু অন্তর চাই না, আগেগুলো যেমন কি করছি আমরা দুটোকে মাইনাস করছি লাস্টে গিয়ে, এখানে কিন্তু সেটা বলে দেয়নি, সেখানে এটা কিন্তু বলেই দিয়েছে, অন্তরটা কথা বলে দিয়েছে, অন্তরটাই হচ্ছে 129 টাকা 60 পয়সা। 12 নম্বর অঙ্ক। তাহলে আমাদের বলেছে কি, ওই টাকার পরিমাণ কত হিসাব, টাকার পরিমাণটা আমাকে কত বার করতে বলেছে, আমি জানি না, তাহলে আমাকে ধরে নিতে হবে, ধরি আসল কত? এক্সট্রা, এটা আমাদের ধরতেই হবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না। এবার একবার আমরা কি করব, একবার আমরা বার করবো, আগের মতনই করতে হবে, একদম একইভাবে করবো। একবার কি করব, সময় চক্রবৃদ্ধি সুদ বার করবো, তার থেকে শুধু চক্রবৃদ্ধি সুদ বার করবো, তারপরে আবার আমাদের যে সরল সুদ আছে সেটা বার করবো, তারপরে দুটোকে মাইনাস করবো। মাইনাস করলে যেটা বলেছে সেটা অ্যান্সারটাই এখানে কিন্তু বলে দিয়েছে, মাইনাস করেই হচ্ছে 129 টাকা 60 পয়সা হবে। আমাদের আগে যেটা বলেছে সেগুলো লিখে নিই। আর বলেছে কত? 9%। আর এখানে টি বলেছে কত? 2 বছর, মানে এন আর কি, 2 বছর বলেছে। তাহলে আমাদের আগে কি করতে হবে, যে সমূল চক্রবৃদ্ধি সুদ, তাহলে সমূলের বেলায় কি করতে হবে? P1 প্লাস পি মানে হচ্ছে আসল এক্স, এটাই হচ্ছে পি, তাহলে পি মানে এক্স লিখবো পি এর জায়গায়, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, এটা হলো কত? সমূল চক্রবৃদ্ধি সুদ। এবারে আমাদের কি করতে হবে? চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করলে কি করবো, এইখানে যা দেওয়া হচ্ছে সেখান থেকে এটা হয়ে যাবে কত? 109 হয়ে যাবে, 100 1 109, আর নিচে 100 থাকবে, তার থেকে কিন্তু আমরা এক্স কে মাইনাস করবো। কেন এক্স মাইনাস করবো? কারণ আমাদের কিন্তু আসলটাই বলেছিল কত? এক্স, আমাদের কিন্তু আসল এক্স ছিল। তাহলে দেখো এইটা ক্যালকুলেশন করলে আসছে, এটা এটা আসছে 109 11,000
881x, আর নিচে আসছে 10,000। তাহলে এইটা ক্যালকুলেশন করলে এটা মাইনাস হয়ে যাবে, 10,000 এক্সটা এখানে 10,000টা এক্স এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 10,000 এক্স হয়ে যাবে। এটা মাইনাস করলে কত আসবে? 1881x, আর নিচে 10,000টা থেকে যাবে। এটা একবার চক্রসূত্র। আবার একইভাবে আমরা কি করবো? সরল সূত্র ব্যবহার করবো। তাহলে সরল সূত্রের ফর্মুলা হচ্ছে I সমান PRT/100/100। তাহলে পি কত? এখানে পিটাই হচ্ছে এক্স, তাহলে পি জায়গায় এক্স লিখবো। আমরা আর কত লিখবো? আর হচ্ছে 9%, আর টি হচ্ছে, এখানে টি নয়, এখানে হচ্ছে এন, এখানে আর কি টি হবে, এন হবে না। তাহলে এটা আসবে 18x/100। এবারে কি বলেছে? অন্তরটা বলে দিয়েছে কত? অন্তরটি দেখো বলে দিয়েছে 129 টাকা 60 পয়সা। তাহলে এইটা আর এইটাকে মাইনাস করলে কত হবে? 129 টাকা 60 পয়সা হবে, সেটা আমাদেরকে বলে দিয়েছি। আমাদের কিন্তু এই এক্সট্রার ভ্যালু বার করতে হবে। তার আমরা শর্ত অনুযায়ী কি লিখবো? তাহলে আমাদের এখন শর্ত অনুযায়ী লিখতে হবে, যে শর্ত অনুযায়ী কি করব? এইটা 1881x/10,000 মাইনাস হচ্ছে 18x/100, এটাকে করলে কত হবে? 129 টাকা 60 পয়সা হবে এটা। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। এটা নিচে এলসিএম করলে 10,000 আসছে, এটা 1881x মাইনাস এটা 18 এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে, মানে 1800x। কারণ এখানে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 100 বসবে। 100 সঙ্গে 18 যদি গুণ করি তাহলে 1800x। আর এটা যেটা আছে এটা আবার কি করবো? আমরা পয়েন্টের পর দুটো নাম্বার আছে, তাহলে আমরা পয়েন্টটা উঠে দিলে নিচে 100 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দুটো ক্যান্সেল করতে পারি, এখান থেকে দুটো ক্যান্সেল করতে পারি। তাহলে মাইনাস করলে কত আসছে? 1881 মাইনাস 18, তাহলে শুধু 81x, আর এইখানে 100টা এর সঙ্গে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 129/60 ইন্টু 100। এবার দেখো কাটাকুটি করে যেটা অ্যান্সার হবে সেটা ডাইরেক্ট করে দিচ্ছি। এটা বা এখানে কাটাকুটি করে দিতে হবে, 81-র সঙ্গে এটা কাটাকুটি হয়ে যাবে আশা করি। 129, 160, এইটার সঙ্গে যদি কাটাকুটি করি তাহলে কত আসছে? 160 আসছে। তাহলে 160 আর দুটো শূন্য, তাহলে হচ্ছে 16,000 টাকা। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে গেল। একদম একইভাবে কিন্তু পরেরটাও আছে। পরেরটা কি বলেছে? জাস্ট ওই ভ্যালুগুলো পাল্টে দিয়েছে। সুদের অন্তর বলেছে কত? 930 টাকা। তাহলে এই যে সুদের অন্তর, এইটা কত হয়ে যাবে? 930 হয়ে যাবে। আর যা যা ভ্যালু বলেছে তোমরা কিন্তু নিজেই অঙ্কটা কিন্তু করতে পারো। তাহলে আমি আর 13টা করছি না, আমরা এর পরেরটাই চলে যাবো। 13-র যে পরেরটা আছে 14 নম্বরটা, আবার 14, 15 একরকম অঙ্ক। 14টা বলেছে কি? দেখো 14 নম্বর যে অঙ্কটা বলেছে সেটা কি বলেছে? যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তাহলে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এখানে আর একটা ফর্মুলা আছে। এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করছিলাম সেখানে দেখবে একটাই কিন্তু আমরা সুদের হার পাচ্ছি। এখানে দেখো দুটো সুদের হার বলেছে, একটা বলেছে 7%, একটা বলেছে 8%, দুটো সুদের হার। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কগুলোতে এটা 14 নম্বর অঙ্ক, একটা ধরতে হবে R1, একটা ধরতে হবে R2। R1 কত ধরবো? 7%, R2 কত ধরবো? 8%। তাহলে সময় চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কত হবে? ফর্মুলাটা একই রকমই থাকবে, P1 প্লাস দুবার লিখতে হবে R1/100, আর একবার কত? 1 প্লাস R2/100। যেহেতু দেখো দুবার বলেছে, আর এখানে দেখো 2 বছর বলেছে, যেহেতু 2 বছর বলেছে এখানে কিন্তু আমাদের মাথায় কোনো এন বসবে না। যেহেতু 2 বছর বলেছে মানে এনটা 2 বছর, তাই জন্য কিন্তু আমরা দুটো নিয়েছি, এটা একটা এটা একটা, দুটো নিয়েছি। এবার জাস্ট আমরা ভ্যালুগুলো পুট করবো। পি এর ভ্যালু কত বলেছে? 6,000 টাকা। তাহলে পি হচ্ছে 6,000, 1 প্লাস একবার হচ্ছে 7/100, একবার কত হবে? 8/100।
তাহলে 6000 হচ্ছে, এটা হয়ে যাবে কত 100 1 100, তার সঙ্গে 7 যোগ হয়ে যাবে মানে 107/100, এটা হয়ে যাবে 108/100। এবার কাটাকুটি করে যেটা বেরোবে সেটি হচ্ছে আনসার। এটা আসছে আমাদের কাটাকুটি করে, কিন্তু 0 0 কেটে যাবে, 0 0 0 0। তাহলে আমাদের আসছে 107 ইন্টু 108 ইন্টু 6, 6933.60, এটা আসছে। তাহলে আমরা পেয়ে গেলাম 2 বছরের। এখনো কি বলেছে, এখন বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এটা কিন্তু আমরা যেটা পেয়েছি এটা কিন্তু আমাদের কিন্তু সুদ আসল মানে সমূল চক্রবৃদ্ধি সুদ পেয়েছি, কিন্তু এটা কিন্তু সবসময় মনে রাখবে, এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি। তার আবার সেই চক্রবৃদ্ধি বার করতে হবে, তার মানে আবার সেই এখান থেকে আমাদের কিন্তু ওই 6000 যেটা বলেছিল 6000 হচ্ছে আসল, সেটা কিন্তু মাইনাস করতে হবে। তাহলে শুধু চক্রবৃদ্ধি পাওয়ার জন্য কি করব, ওই 6000টা যেটা আছে সেটা কিন্তু আমরা মাইনাস করে দেবো, দিলে কিন্তু আমরা চক্রবৃদ্ধি পেয়ে যাবো। তাহলে 933.6 হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে একইভাবে কিন্তু পরেরটাও আছে, পরের যে অঙ্কটা বলেছে একদম একই টাইপের অঙ্ক 15টা, শুধু ওখানে 5% 6% বলেছে, মানে R1 হচ্ছে 5%, R2 বলছে 6%, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 6। তাহলে একইভাবে তোমরা অঙ্কটা নিজেরা করবে, একদম সোজা অঙ্ক। আমি তারপরে এর পরের যে অঙ্কগুলো আছে সেটা করছি 16 দাগের অঙ্ক। আচ্ছা 16 দাগ আর 17 দাগের অঙ্কটা আবার একই টাইপের অঙ্ক, কিন্তু একটু আলাদা টাইপের আছে। মানে 16 দাগ আর 17 দাগ কিন্তু একটু, এই যে অঙ্কগুলো আছে পুরো 6.1 এর মধ্যে সব থেকে কঠিন অঙ্ক বলবো, কারণ 16 আর 17 পুরোটাই একদম আলাদা টাইপের অঙ্ক একটা। তাই 16 17 আমি কি করবো, 16 17 আমি একদম লাস্টে করাচ্ছি, একটু বুঝতে অসুবিধা হবে, ওটা একটু কঠিন আছে, আলাদা টাইপের আছে। আমি 18 থেকে আজকে করাবো, আমি আগে 18 থেকে করাচ্ছি, 16 17টা আমি কিন্তু আবার পরে দেখাবো, একটু লাস্টে দেখাবো, কারণ 16 17 করতে গেলে সময় লাগে আর একটু বুঝতেও তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে। 18টা দেখে নাও, 18টা কি বলেছে, 6 মাস দেয় অন্তর। আচ্ছা 6 মাস দেয় অন্তর মানে কি, এখানে এবার এখান থেকে যে অঙ্কগুলো হবে সেগুলো একটু সুদের পর্ব বলে একটা জিনিস আছে, বার করতে হবে সুদের পর্ব। আচ্ছা সুদের পর্ব জিনিসটা কি জিনিস, দেখো কি বলেছে, 6 মাস দেয় অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তাহলে আমাদের এখানে পি দেওয়া রয়েছে প্রিন্সিপাল, এটা 18 দাগের অঙ্ক, পি কত দেওয়া রয়েছে 6000 টাকা। আর কি বলেছে 1 বছর, 1 বছর চক্রবৃদ্ধি সুদ মানে এন বলে দিয়েছে 1 বছর। আচ্ছা সুদের পর্ব বলে একটা জিনিস বার করতে হবে, সুদের পর্বটা কি, এখানে বলেছে 6 মাস দেয় অন্তর, তাহলে 1 বছরে 12 মাস, 12 মাসকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত 2 মাস মানে 2, তাহলে সুদের পর্ব কত হবে 2 হবে। এটা খেয়াল রাখবে যে সুদের পর্বটা কিরকম বার করবো, 1 বছরের টাকা উপর লিখবো, আর যে ক মাস দেয় অন্তর, যদি 6 মাস বলে 6 মাস দেয় অন্তর তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে, যদি বলে 3 মাস দেয় অন্তর তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যেটা বেরোবে সেটা সুদের পর্ব। এবার এখানে ফর্মুলাটা একটু আলাদা হয়ে যাবে। আর কি বলেছে 8% বলেছে, আর আর বলেছে 8% বলেছে 2 বছরের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে আমাদের আবার সেই সময় চক্রবৃদ্ধি বার করে আমাদের মাইনাস করতে হবে। আচ্ছা, এখানে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে, সময় চক্রবৃদ্ধি সুদ 6000, কারণ পি 6000, পি 1 প্লাস আর যেটা বলেছে আর কত, আর হচ্ছে 8%, নিচে 100, কিন্তু এই যে সুদের পর্ব যেটা আছে 2 সেটা কিন্তু এই 8 দিয়ে ভাগ করতে হবে, মানে 8কে 2 দিয়ে ভাগ করতে হবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, এই জায়গাটা খেয়াল রাখবে, আর কিছু জিনিস নেই এখানে, আরেকটা জিনিস আছে, এটা এন হচ্ছে 1, তার সঙ্গে 2টা গুণ হবে সুদের পর্ব যেটা। তাহলে খেয়াল রাখার মতো বিষয় একটাই আছে, ফর্মুলা যেটা আছে সেটা বসাবো, এখানে আর যেটা বলেছিল আর এর তলায় সুদের পর্ব যেটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, 8টাকে সুদের পর্ব দিয়ে ভাগ করবো, আর এখানে যে সময়টা বলেছে টাইম তার সঙ্গে সুদের পর্বটা গুণ করতে হবে, এই জায়গাটুকু খেয়াল রাখতে হবে। তো এটা কাটাকুটি করলে কত হয়ে যাবে, এটা 4 হয়ে যাচ্ছে, তাহলে এটা 6000 হচ্ছে।
আর 100 অন দ্য 100, 104, 104 নিচে হচ্ছে 100 দুবার বসবে। যেহেতু 2 আছে আমি ডাইরেক্ট করে দিলাম, তবে কাটাকুটি করে যেটা বেরোবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটা কাটাকুটি করে কত আসছে? 104, 104। আচ্ছা, এটা আসছে 6489, এরকম টাইপের আসছে 6489.60 টাকা। তাহলে এটা আমাদের কি বেরোলো? এটা কিন্তু আমাদের সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছে। আমাদের বার করতে হবে কিন্তু শুধু চক্রবৃদ্ধি সুদ। তাহলে আবার কি করবো, আমরা যে আসলটা আছে সেটা মাইনাস করে দেবো। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে কি হয়ে যাবে? 489 টাকা পেয়ে যাবো। তাহলে 489 টাকা 60 পয়সায় কিন্তু আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু একটু খেয়াল রাখবে যে সুদের প্রভাবটা কত হচ্ছে, আর কিছু না। এর পরেরটা যেটা বলেছে সেটাও কিন্তু একই বলেছে, শুধু সুদের প্রভাবটা আলাদা বলেছে। একই টাইপ। পিটা বলেছে কত? 6250। এটা 6250 আছে। এনটা কত আছে? এন হচ্ছে সেই 1 বছর, এনটা বলেছে 9 মাস। আচ্ছা, 9 মাস বললে আবার কি করতে হবে? 9 মাস মানে তোমরা জানো যে 9/12 বছর, 3 তিরিকে 9, 3 4 বছর, মানে 3-এর 4 হয়ে যাবে। মানে সময়টা কত হয়ে যাবে? 3-এর 4, কারণ 9 মাস বলেছে। মাস থেকে বছরে যাওয়া মানে 12 দিয়ে ভাগ। আর সুদের প্রভাবটা কত আছে? সুদের প্রভাব আছে 3 আছে, 3। তাহলে 3 দিয়ে ভাগ করবো আমরা, 3 4 12, তাহলে হয়ে যাবে কত? 4। আর এটা পার্সেন্ট আলাদা আছে, পার্সেন্ট আছে 10%। তাহলে একইভাবে আমরা করবো, এখানে 6250 লিখবো, এখানে 8টা হয়ে যাবে কত? 10। 10কে ভাগ করতে হবে কত দিয়ে? সুদের প্রভাব কত আছে? 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10/4 করতে হবে। আর এটা কত হয়ে যাবে? 3/4 ইন্টু, আমি ক্যালকুলেশনটা করবো না, আমি জাস্ট এখানে ভ্যালুটা দেখিয়ে দিচ্ছি। এটা 6250, এটা হচ্ছে 10/4 হয়ে যাবে, কারণ সুদের প্রভাব আর কে 4 দিয়ে ভাগ করতে হবে, আর নিচে তো 100 থাকছে। আর এটা হচ্ছে 3/4 ইন্টু 4, তাহলে 4 কেটে যাবে। এখানে দেখো এই 4টাকেও নিচে নামাতে পারি, 4টা যদি নিচে নামাই তাহলে কত হয়ে যাবে? এখানে ইন্টু 4 হয়ে যাবে, তাহলে 10 10 100, আর কত যাচ্ছে? 40 হয়ে যাচ্ছে। 10 4 40। তাহলে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা নিজেরা বার করে নেবে, আমি আর করছি না। তাহলে এতটা পর্যন্ত অঙ্ক কিন্তু একই টাইপের একটা আছে। এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো তো আলাদা টাইপের। আবার সেই পরের অঙ্কগুলো আমি একটা অন্য ভিডিওতে আনবো, কারণ ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে। আর তাহলে এতটা পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো। এখানে যে অঙ্কগুলো আমি করলাম না, স্কিপ করে গেলাম, যেগুলো যেগুলো ক্যালকুলেশন বাকি আছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। ক্যালকুলেশন কিন্তু এখানে একটা ভাইটাল পার্ট, কারণ ক্যালকুলেশন যদি না মেলাতে পারো তাহলে কিন্তু অঙ্কটা আমার হবে না। কারণ এখানে কিন্তু একটাই কঠিন জিনিস আছে, সেটা হচ্ছে ক্যালকুলেশন। বাদ বাকি অঙ্ক কিন্তু খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে একটাই জাস্ট ফর্মুলা, আমরা ভ্যালুগুলো পুট করবো তাহলেই অ্যান্সার পেয়ে যাচ্ছি। চলো আজকে আমরা এখানে শেষ করলাম, টাটা।